আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, মগরাহাটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় কমিশন আজ বিকেলের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ কল্পনাপ্রসূত বলে বিজেপি দাবি করেছে। রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল। উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। গত এক দশকে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে কলকাতায় এই তাপমাত্রা সবথেকে কম। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচি আজও চলবে। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় কমিশন আজ বিকেল 5টার মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। পুলিশকে রোল অবজারভারের সফরসূচি আগাম জানানো সত্ত্বেও কেন তিনি পর্যাপ্ত নিরাপত্তা পেলেন না, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের কাছে। একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী দিনে বিশেষ পর্যবেক্ষক বা পর্যবেক্ষকেরা যে সমস্ত সংবেদনশীল এলাকা পরিদর্শনে যাবেন সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হবে। থাকতে হবে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককেও। এদিকে এসআইআর প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতির সংশোধন না করলে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছেন তার পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন। বিরোধী দলনেতা লিখেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় অভিযোগ কল্পনাপ্রসূত। এসআইআর নিয়ে ভীত হয়েই একের পর এক মিথ্যে অভিযোগ তুলছেন মুখ্যমন্ত্রী। প্রকৃতপক্ষে এই প্রক্রিয়ার ফলে ভুয়ো, মৃত এবং অবৈধ ভোটার ধরা পড়েছে, চিহ্নিত হয়েছে অনুপ্রবেশকারীরা। এর প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে। বছরের পর বছর নির্বাচনে কারচুপি করে আসছে রাজ্যের শাসক দল। আগামী নির্বাচনে ভোট ব্যাংকে ভাটা পড়ার আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী একের পর এক অসত্য ব্যাখ্যা দিয়ে চলেছেন বলে চিঠিতে শ্রী অধিকারী উল্লেখ করেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠিকে নিতান্তই অমূলক বলে মন্তব্য করেছেন। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন, ত্রুটিপূর্ণ ও প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দেন। দীর্ঘ 4 পাতার ওই চিঠিতে তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করে তা অবিলম্বে সংশোধন করতে বলেন। এসআইআর নিয়ে খুব শীঘ্রই শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ এক যৌথ সমাবেশ করতে চলেছেন। রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়ার লক্ষ্যে আয়োজিত ওই সভার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা। রানাঘাটের কুপার্স ক্যাম্প ও ব্যারাকপুরে এই দুই সভায় বর্তমান শাসক দলকে অপসারিত করে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে বিভিন্ন পন্থা পদ্ধতি গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এদিকে পুরুলিয়ার বাঘমুন্ডিতে গতকাল বিজেপির পরিবর্তন সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপি নেতা সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং বিজেপির জেলা নেতৃত্ব। এই পরিবর্তন সংকল্প সভা শেষে সুকান্তবাবু সাংবাদিকদের একাধিক ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় নিন্দা করেন। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা 3.7 ডিগ্রি কম। গত এক দশকে জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে কলকাতায় তাপমাত্রা সব থেকে কম। এর আগে 2018 সালের ডিসেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি কম, 18.4 ডিগ্রি সেলসিয়াস।
সেলসিয়াস। জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা কম হওয়ার নিরিখেও এটি এক রেকর্ড। চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার সর্বোচ্চ তাপমাত্রা এতটা নিচে নামল। এর আগে গত 29শে ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 18.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 7.2 ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন, আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 5 ডিগ্রি এবং উত্তরবঙ্গে 4 থেকে 6 ডিগ্রি কম থাকতে পারে। দার্জিলিংয়ে আজও আগামীকাল হালকা বৃষ্টি ও তুষারপাত এবং কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বা তুষারপাত পাহাড়ের দিকে হতে পারে। বাকি দিনগুলোতে শুষ্ক আবহাওয়াই থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা আগামী 2-3 দিনে কিছুটা কম থাকার সম্ভাবনা থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা, বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ঘন কুয়াশাও সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে। উল্লেখ্য, দার্জিলিং পাহাড়ি এলাকায় গতকাল তাপমাত্রা নেমে যায় 1.5 ডিগ্রি সেলসিয়াসে, যা ওই এলাকায় মরশুমের সবথেকে কম। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের উদ্যোগে 5 দিনব্যাপী প্রাকৃতিক উপায়ে বন্যা নিয়ন্ত্রণ শীর্ষক এক বিশেষ আন্তর্জাতিক কর্মশিবিরের সূচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে গতকাল ওই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বন্যার প্রাথমিক কারণ হিসেবে অনিয়মিত বৃষ্টির কথা উল্লেখ করেন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচি আজও চলবে। এর অঙ্গ হিসেবে গতকাল প্রথম দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে নৈহাটি, চুঁচুড়ার বঙ্কিম ভবন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে 3টি বাইক মিছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছয়। সেখানে রাজ্যপাল তাদের স্বাগত জানান। তারপর অখণ্ড জ্যোতি প্রজ্বলন করে তিনি বলেন, বন্দে মাতরম শুধু গান নয়, তা ভারতের জাতীয়তাবাদের আত্মা। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলা শুরু সকাল 9টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মগরাহাটে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ ও সরকারি কাজে বাধা দানের ঘটনায় কমিশন আজ বিকেলের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। উত্তরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডায় জবুথবু গোটা রাজ্য। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অংশ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। ইরানে দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন চলছে তা আজ 10ম দিনে পড়ল। ভারতীয় বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপের নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ব্যাডমিন্টনে মালয়েশিয়া ওপেনে আজ অংশ নেবেন দুবারের অলিম্পিক বিজয়ী পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পুষ্টি ক্ষেত্রে নিরাপত্তা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল বিভিন্ন উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী পন্থা পদ্ধতির মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা। জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিডিবি আয়োজিত এই সম্মেলনে শ্রী শাহ ছত্তিশগড়ের সেইল ভিলাই ইস্পাত প্রকল্পে সিএসআর উদ্যোগের আওতায় গিফট মিল্ক কর্মসূচির 3য় পর্যায়েরও সূচনা করবেন। ভিলাই ইস্পাত প্রকল্পের খনি এলাকায় সরকারি স্কুলগুলির প্রায় 4000 পড়ুয়া এই কর্মসূচির ফলে উপকৃত হবেন। এর আওতায় এনডিডিবির পরিচালনায় ছত্তিশগড় দুগ্ধ ফেডারেশনের বাচ্চাদের ভিটামিন এ ও ডি সমৃদ্ধ দুধ সরবরাহ করবে। এছাড়াও সফরকালে শ্রী শাহ আইডিবিআই ব্যাংকের সিএসআর উদ্যোগের অঙ্গ হিসেবে শিশু সঞ্জীবনী কর্মসূচির উদ্বোধন করবেন। এর আওতায় মহারাষ্ট্রের নাগপুর জেলায় গ্রামাঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রায় 3000 পড়ুয়াকে বিভিন্ন পুষ্টিকর খাবার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র বিশ্ব আশা ও ইতিবাচক মনোভাব নিয়ে ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং দেশের যুব সম্প্রদায়ের প্রতি বিনিয়োগে ইচ্ছুক। আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জের সমাধান এই দেশ থেকেই উঠে আসছে। প্রধানমন্ত্রী বলেন, সহস্রাধিক বছরের বেশি সময় ধরে অটল থাকা সোমনাথ মন্দির দেশের অদম্য নাগরিক চেতনার উদাহরণ হয়ে রয়েছে। সোমনাথ মন্দিরের ওপর প্রথম আক্রমণের 1000 বছর পার উপলক্ষে এক সম্পাদকীয় নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, 1026 সালের জানুয়ারি মাসে গজনীর মাহমুদ এই মন্দিরে ধ্বংসাত্মক এবং বর্বরচিত হামলা চালিয়ে বিশ্বাস ও সভ্যতার এক মহান প্রতীক ধ্বংস করার চেষ্টা করেছিলেন। পরে প্রধানমন্ত্রী একটি অডিও বার্তাও শেয়ার করেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী আগামী রবিবার গুজরাটের সোমনাথ মন্দিরে যাবেন।
উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনভা জানিয়েছেন, আজ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংক্রান্ত সমস্ত অভাব অভিযোগ ও দাবি দাবা পেশ করা যাবে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত নোটিশ পর্যায়ে এইসব অভিযোগের নিষ্পত্তি এবং সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 6 মার্চ। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান, 26 ডিসেম্বর রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সমস্ত এনুমারেশন ফর্ম জমা পড়ার পর ডিজিটাইজ করা হয়েছে। এর আগে 31 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা ছিল, কিন্তু সেই দিন পরিবর্তনের পর আজ তা প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। গত 11 বছরে এই বেতন কাঠামো অপরিবর্তিত রয়েছে। 2 বিচারপতি জে.কে. মাহেশ্বরী এবং অতুল এস চন্দ্রচূড়ের বেঞ্চ এক জনস্বার্থ মামলা শুনানির সময়ে গতকালই নির্দেশ দেন। বেতন কাঠামোয় সংশোধন না হওয়ার ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থা দেখা দিয়েছে এবং শ্রমিকদের একটা বড় অংশ কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতা থেকে বাদ পড়েছে বলেও বেঞ্চের পর্যবেক্ষণ। তাদের আরও অভিমত, সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে গৃহীত এই কল্যাণমূলক প্রকল্প এর ফলে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। উল্লেখ্য, 2 আইনজীবী প্রণব সাচদেওয়া ও নিহারাটি সংবিধানের 32 নম্বর ধারার আওতায় এই জনস্বার্থ মামলা দায়ের করেন। এতে বলা হয়েছে, বর্তমানে মাসে 15,000 টাকার বেতনের যে ঊর্ধ্বসীমা রয়েছে অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং মুদ্রাস্ফীতি বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের সঙ্গে এর কোনো সাযুজ্য নেই। বিশেষজ্ঞ সংস্থা এবং সংসদীয় কমিটির বারংবার সুপারিশের পরেও এই বেতন কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি। ভারতীয় রেল চলতি আর্থিক বছরের প্রথম 3টি ত্রৈমাসিকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী ব্যয়ের 80%-এর বেশি ব্যবহার করেছে। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 2025-এর ডিসেম্বরের শেষ নাগাদ মোট 2,52,200 কোটি টাকার বাজেট সহায়তার মধ্যে 2,03,138 কোটি টাকা তারা খরচ করেছে। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড সেলের গত মাসে বিক্রির পরিমাণ 2 মিলিয়ন টনেরও বেশি। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রক জানিয়েছে যে সেল 2025 সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 14 মিলিয়ন টনেরও বেশি ইস্পাত বিক্রি করেছে, যা গত বছরের এই সময়ের তুলনায় প্রায় 17% বেশি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, পূর্ববর্তী এমজি নারেগা প্রকল্পে স্বচ্ছতা আনতেই বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি আইন আনা হয়েছে। তামিলনাড়ুর ইরোডে গতকাল কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কাজের দিন 125 দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রী আশ্বাস দেন, এই প্রকল্পের অধীনে প্রাপ্য অর্থ সুবিধাভোগীদের কাছে সময়মতো পৌঁছে যাবে। 2025 সালে কর থেকে আইন সংস্কার এসেছে বহু ক্ষেত্রে। গত 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। তাই 2025 সালটিকে সংস্কারের বছর হিসেবে ভবিষ্যতে স্মরণ করা হবে। আইন থেকে শুরু করে কর ব্যবস্থা এসেছে, সবকিছুতেই সংস্কার। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড 2025 পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि हर जगह अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चाहिए थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चाहिए थी, उसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हम लोगों ने इमरजेंसी ऑफ फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिग एंड प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, उनके लिए कोई सोशल सिक्योरिटी का था नहीं। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया, उनके लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানে দেশব্যাপী যে বিক্ষোভ আন্দোলন চলছে তা আজ 10ম দিনে পড়ল। গত 3 বছরের মধ্যে সেদেশে এই প্রথম এত ভয়াবহ বিক্ষোভ আন্দোলন চলেছে। নিরাপত্তা বাহিনী প্রধান শহরগুলিতে টহলদারি জোরদার করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, অশান্তি আরও ছড়ালে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। উল্লেখ্য, ইরানে মুদ্রাস্ফীতির জেরে সেদেশের অর্থনীতির উপর প্রভাব পড়ায় তার প্রতিবাদে এই বিক্ষোভ আন্দোলন তেহরানের গ্র্যান্ড বাজার থেকে 31টি প্রদেশের অন্তত 78টি শহরে 220টি জায়গায় ছড়িয়ে পড়ে। বিদেশ মন্ত্রক ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকা জারি করে বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের খুব জরুরি প্রয়োজন ছাড়া ইরানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। ভারতীয় নাগরিক এবং ইরানে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকা এবং বিক্ষোভস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভেনেজুয়েলায় অস্থিরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন সেনাবাহিনীর হস্তক্ষেপ ও রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে বন্দী করার ঘটনার নিন্দা করে আমেরিকাকে সতর্ক করেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যখন সমগ্র বিশ্বে গুরুত্বপূর্ণ বিষয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়। ভেনেজুয়েলা সরকার একটি ডিক্রি জারি করে সে দেশকে স্টেট অব এক্সটার্নাল কমিশন হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে দেশের বহিরাগত আক্রমণের মোকাবিলায় রাষ্ট্রপতি ও নিরাপত্তা বাহিনী বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। দক্ষিণ আমেরিকার দেশগুলোই মার্কিন হামলাকে সমর্থনকারী যে কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে এই ক্ষমতায়। গত শনিবার জারি হওয়া ডিক্রি স্বাক্ষর করেছেন তৎকালীন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। বর্তমানে তিনি নিউ ইয়র্কে মার্কিন সেনাবাহিনীর হাতে বন্দী। ভেনেজুয়েলায় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। রাষ্ট্রপতির পদে শপথ নিয়ে রদ্রিগেজ ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করার সম্মতি দিয়েছেন। তিনি 2018 সাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই মাসের 12 তারিখ দুদিনের সরকারি সফরে ভারতে আসছেন। এটি হবে চ্যান্সেলর মের্জের প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে দুদিনের এই সফরে তিনি আহমেদাবাদ এবং বেঙ্গালুরু যাবেন। বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জে এক হিন্দু মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত 31শে ডিসেম্বর। পুলিশ সূত্রে আরও জানা গেছে, আক্রান্ত মহিলাকে গাছের সঙ্গে বেঁধে মর্মান্তিক অত্যাচারের পর সেই ভিডিও সমাজ মাধ্যমে প্রচার করা হয়েছে। 4 জন পুরুষ ও 2 জন মহিলা এই ঘটনায় যুক্ত রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আক্রান্ত মহিলা। এদের মধ্যে হাসান নামে 45 বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশের যশোরের মনিরামপুর উপজেলায় গতকাল সন্ধ্যায় এক হিন্দু ব্যবসায়ীকে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নির্বাচনের আগে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়িয়েছে। দুবারের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু আজ কুয়ালালামপুরে আকজিয়াটা স্টেডিয়ামে মালয়েশিয়া ওপেন 2026 ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবেন। 2025 সালে চোট পাওয়ার পর মরশুমের প্রথম তথা বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের শীর্ষস্তরের সুপার 1000 টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে পিভি সিন্ধু আবার নতুনভাবে তার যাত্রা শুরু করছেন। কুয়ালালামপুরে মহিলাদের সিঙ্গলসে ভারতের হয়ে মালবিকা বানসোদ এবং উন্নতি হুদাও অংশ নেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শিশুদের অপুষ্টি দূর করার ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। উত্তরপ্রদেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের আওতায় 4 মাসের মধ্যে বেতন সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার এবং ইপিএফওকে নির্দেশ দিয়েছে। খবর এখানে শেষ হলো।